হাই, আমি কৃষ্ণা রয়, মেডিকেল টেকনোলজিস্ট এমআর বাঙ্গুর হসপিটালের। আজকে আমরা আবার C3-তে প্রেজেন্ট হয়েছি। এরমভাবে আমরা প্রায় 5টার মতো C3 করলাম। অ্যাকচুয়ালি এই C3-র উদ্দেশ্য হচ্ছে আমরা যে থিমগুলো রাখছি সেই থিমগুলো নিয়ে ডিটেলসে বলা তা নয়। অ্যাকচুয়ালি আমরা যে ডিপ্রাইভড হয়ে আছি কিছু কিছু ক্যাটাগরি স্টাফ, যেরকম মেডিকেল টেকনোলজিস্ট, নার্সিং স্টাফ, ডিপ্রাইভ বলবো না, আমাদেরকে এগিয়ে আসতে দেওয়া হয়তো সেভাবে হয় না। তো সেই সমস্ত ক্যাটাগরি স্টাফরা যে তাদের কাজের জায়গাতে যে এক্সপেরিয়েন্সগুলো গেইন করছে, তাদের যে নলেজগুলো রয়েছে সেই নলেজগুলোকেই এই প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করতে পারে, সেরমভাবেই আজকে আমরা আবার একটা দিনে শুরু করেছি। সেই দিনে আমার আজকের যে টপিকটা ছিল সেটা হচ্ছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর নিয়ে যদি কোনো পেশেন্ট আসে তাদের তাহলে ভেন্টিলেটারের কি স্ট্র্যাটেজি দিতে হবে। তথাকথিত যে সেটআপগুলো আছে সেগুলো আমরা সবাই জানি, মানে অল ওভার ইন্ডিয়া যদি আমরা বলি ওয়ার্ল্ডে যা যা সেটআপ আছে সবাই আমরা সেই সেটআপগুলোই করি, কিন্তু তার বাইরেও কিছু কিছু যে টুইস্ট আছে যেগুলো আমরা কাজ করতে গিয়ে ফেস করেছি, সেই জিনিসগুলোকে কিভাবে আমরা সলভ করতে পারি সেগুলো আজকে আমার প্রেজেন্টেশনের মাধ্যমে আমি তুলে ধরেছি। থ্যাংক ইউ সো মাচ। I am Krishna Roy, Medical Technologist of Critical Care Unit of এমআর বাঙ্গুর হসপিটাল। আজকে আমরা আবার C3-তে জয়েন হয়েছি। আমরা সবাই এসছি অনেক দূর দূরান্ত থেকে, অনেক মেডিকেল টেকনোলজিস্ট, অনেক ডক্টর, সবাই আমরা এসছি এই C3 দেখব বলে। আসলে আমরা এই C3 কেন বারবার করছি, স্যারও বলেছেন, ডক্টর শতদ্রুও বলেছেন, এর আগে আমরা একটাও প্ল্যাটফর্ম পাইনি যেখানে এই মেডিকেল টেকনোলজিস্ট বা নার্সিং স্টাফরা পারফর্ম করতে পেরেছে, তারা তাদের নলেজ এক্সপিরিয়েন্সগুলোকে এখানে শেয়ার করতে পেরেছে। তো সেরকমই একটা দিনের শুরু আজ, যেখানে আমরা মেডিকেল টেকনোলজিস্ট এবং নার্সিং স্টাফরা আমরা আমাদের নলেজ, আমাদের এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই লড়াইটা একদিনের নয়, এই নয় যে আমরা শুধু C3 করছি মানে আমরা তখনই প্রিপেয়ার করছি নিজেদেরকে এবং তারপরে সে প্রেজেন্ট করছি, একদমই নয়। এই লড়াইটা অনেক দিনের, বহুদিন ধরেই আমরা পেশেন্টদের সাথে সাথে থেকেছি এবং পেশেন্টদের যে প্রবলেমগুলো হয়েছে সেই প্রবলেমগুলোকে কিভাবে শর্ট আউট করা যায় সেগুলো নিয়ে আমরা স্যারের সাথে আলোচনা করেছি, বিভিন্ন রকম রেফারেন্স ঘেটেছি এবং সেখান থেকে উত্তরগুলো পেয়েছি। এবং সেই যে প্রবলেমগুলো পাই আমরা কাজ করতে গিয়ে, সেই প্রবলেমগুলোই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন, C3 করছি মানে এই নয়, আজকের যে টপিক রয়েছে মেকানিক্যাল ভেন্টিলেশন এবং আমার যে টপিক রয়েছে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, তার মানে আমরা ওই তথাকথিত টাইডাল ভলিউম, পিপ, ইন্সপিরেটরি টাইম, এই সমস্ত কিছু জিনিস সবাই জানি, বেসিক ভেন্টিলেশনে যা যা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আসলে তা নয়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবার কাছে পৌঁছতে চাইছি যে আমরা সবার সাথে থেকেও আমরা যে কাজগুলো করছি সেগুলো আপনাদেরকে জানাতে পারছি, এটাই হচ্ছে আসলে আমাদের উদ্দেশ্য। আমরা কিন্তু একবারও বলছি না যে ডক্টর ছাড়া ওয়ার্ড চলবে বা শিশিউ চলে যাবে, একেবারেই নয়। ডক্টর তো টিম লিডার, তিনি অবশ্যই থাকবেন। তার সাথে আমরা সৈন্য সামন্তরা যারা রয়েছি তারাও এই কাজগুলো করি, তারা তাদের নলেজগুলোকে ওই জায়গাতে ইমপ্লিমেন্ট করে, সেই জিনিসগুলোকেই আমরা এখানে দেখাচ্ছি আপনাদের সামনে। এবং এই C3 করার জন্য আমরা অনেক সাকসেসও পেয়েছি। আমরা দেখেছি বিভিন্ন মেডিকেল কলেজ থেকে প্রচুর আমাদেরই কলিগরা, আমাদের বন্ধুরা তারা এসেছে, তারা আমাদের সাথে এখানে বসে আলোচনা করেছে বিভিন্ন ভেন্টিলেটরি স্ট্র্যাটেজি নিয়ে, বিভিন্ন উইনিংয়ের প্রসিডিওর কিভাবে কি হবে। আমরা তো বইতে একরকম পড়ে এসেছি, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যখন পেশেন্টের কাছে থাকি, পেশেন্টের ভেন্টিলেটারের সেটআপগুলো দেখি, পেশেন্টগুলোকে মনিটর করি, তখন কি কি প্রবলেম ফেস করছি, সেগুলোর সলিউশন কি হচ্ছে সেগুলো আমরা তাদের সাথে শেয়ার করি এবং সেখান থেকে তারাও উপকৃত হয়। তারা আমাদেরকে ফোন করেও জানায় যে আমরা এটাতে এতটা উপকৃত হয়েছি। তো সেই সব কারণের জন্য আরও অনেক জায়গা থেকে বন্ধুরা, আজকে যেমন আমরা অরূপকে পেয়েছি, ও NRS মেডিকেল কলেজ থেকে এসছে, ও মেডিকেল টেকনোলজিস্ট, ও কিন্তু আজকে এখানে প্রেজেন্টেশনে অংশগ্রহণ করেছে। তো আমরা যেরকমভাবে শুরু করেছি, একটা দিন এরকমভাবে শুরু করছি, এতদিন থেকে শুরুও করেছি, আজকেও করছি। আমরা চাইছি আপনাদের পার্টিসিপেশন, আপনারাও আসুন।
একজন নার্সিং স্টাফ বা মেডিকেল টেকনোলজিস্ট বলে আমরা পারফর্ম করব না তা কিন্তু নয়, সবাইকেই এগিয়ে আসতে হবে, তাহলে এই প্রোগ্রামটা আরও সাফল্যের দিকে এগোবে। সো আজকে আমার টপিক ভেন্টিলেটরি স্ট্র্যাটেজিস ইন টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর। তাতে কি কি সেটআপগুলো আমরা করি সেগুলো আমরা দেখব। ঠিক আছে স্যার, একবার আসুন। এইটার নেক্সট বাটন এটা দিয়েই তো, জাস্ট এইটাই, এই কম্পিউটারটা আমি ইউজ করিনি। ওকে, তো আমরা স্ক্রিনে দেখুন ফার্স্টে একটা ভিডিও দিয়েছি, যেটা কিনা আমাদেরই এখানে একটা পেশেন্ট এসেছিল যে কিনা সিভিয়ার পালমোনারি ইডিমা নিয়ে, যার ভেন্টিলেটারে সেট আপ করা হয়েছিল সিসিউতেই আমাদেরই একজন মেডিকেল টেকনোলজিস্ট পুরুষোত্তম ঠাকুর, সে করেছিল। এবং আপনারা নিচের পার্টটাতে দেখুন, যেখানে আমরা ভেন্টিলেটারে যে সেট আপ করেছি, পিপ দিয়েছি 18, যেটা কিনা আমরা সাধারণত করতে চাই না, যে আমরা সবসময় ভাবি এত পিপ দিয়ে সেট করব, তাতে তো হয়তো লাং কোনোভাবে রাপচারও হতে পারে। তার থেকে আমরা ওপরের সাইডটাতে ডান দিকে যে প্যারামিটারগুলো পেয়েছি, টাইডাল ভলিউম দেখুন 674, তারপরে পিক প্রেশার পেয়েছি 40, এগুলোতে কিন্তু আমরা কোনোভাবেই কোনো বদারেশন রাখিনি। তার কারণ যে গ্রাফস এবং লুপসের পিকচার পাচ্ছি, সেটা একদম হেলদি একটা গ্রাফ এবং লুপের পিকচার, এবং এই পিপ বা এই সেট আপ করার পরে তবেই কিন্তু পেশেন্টটা ইমপ্রুভ করেছিল এবং একেবারে হেমোডাইনামিক্যালি স্টেবল ছিল। তো এটাই হচ্ছে এই সেট আপগুলো আমরা করি মেনলি, অবশ্যই ডক্টর আমাদের সাথে থাকেন, কিন্তু আমরা রিস্ক নিয়ে এই জিনিসগুলো করেছি, তাতে পেশেন্টটা ঠিকও হয়েছিল। আমাদেরই সিসিউতে পেশেন্টটা ছিল, সেজন্যই আমরা এই ভিডিওটা প্রথমে দিয়েছি। তো আমরা এই ভেন্টিলেটরি স্ট্র্যাটেজিতে যাওয়ার আগে আমরা ছোট্ট করে জেনে নিই যে অ্যাকচুয়ালি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে কি হয়। দেখুন ব্যাকগ্রাউন্ডে একটা লেখা আসছে ARDS, অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম। অ্যাকচুয়ালি যদি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর বলি, তাহলে আমাদের কাছে ফার্স্ট নাম আসে ARDS বলে নাম। অনেকগুলো ডিজিজ আছে, যেরকম ARDS, তার সাথে সাথে আছে পালমোনারি ইডিমা। আমি এক এক করে লিখছি। ARDS 2 হচ্ছে, যদি আমরা ব্র্যান্ড আইডেন্টিটি বলি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের, তাহলে ARDS সবার আগে আসে, তারপরে আসছে পালমোনারি ইডিমা। থার্ড, যদি এদের বন্ধু বলি, সেটা হচ্ছে নিউমোনিয়া। ফোর্থ, এদের যদি ভাই বলি, তাহলে পার্সিয়াল অ্যাটিলেক্টাসিস, বা পালমোনারি এম্বোলিজম। এগুলো কিন্তু সবটাই টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরের মধ্যে পড়ে। তো এবার এই টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর যে হচ্ছে, তাতে আসলে কি হয়? আসলে আমরা যদি একটু ফিজিওলজিতে ফিরে যাই, তাহলে আমরা কি দেখব? ফিজিওলজি অ্যানাটমিতে আমরা আগে দেখেওছি যে রেসপিরেশনের দুটো ফেজ, একটা হচ্ছে ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। ইন্সপিরেশনের সময় কি হয়? একটা অ্যামাউন্ট অফ এয়ার যেটা কিনা আমরা ইনহেল করি, আর এক্সহালেশনের সময় সাম অ্যামাউন্ট অফ এয়ার আমরা সেটাকে অ্যাটমসফিয়ারে এক্সহেল করে দিই। এটা হচ্ছে ইন্সপিরেশন এবং এক্সপিরেশনের দুটো ফেজ। এবার এই দুটো ফেজের যে কোনো একটা ফেজে যখনই প্রবলেম হচ্ছে, তখন আমরা বলবো রেসপিরেটরি ফেলিওর, এবং দুটো ফেজে প্রবলেম হলে তখনও বলবো রেসপিরেটরি ফেলিওর। এবার ইন্সপিরেশন যখন হচ্ছে, সাপোজ এটা এয়ারওয়ে আর এটা হচ্ছে অ্যালভিওলাস। এবার ইন্সপিরেশন হচ্ছে, তার মানে অক্সিজেন ঢুকছে এইভাবে, এবং কার্বন ডাইঅক্সাইড এই পথ দিয়ে এইভাবে বেরিয়ে আসছে। সো একটা ইন্সপিরেশন আর একটা হচ্ছে এক্সপিরেশন। আমরা এক্সপিরেশন নিয়ে বদার করব না এখানে, আমার মেন টপিক হচ্ছে ইন্সপিরেটরি পাথওয়েতে। এবং এই ইন্সপিরেটরি পাথওয়েতে অ্যাকচুয়ালি হয় কি, আমরা কি জানি যে ফোর্সফুল মাস্কুলার অ্যাক্টিভিটির দ্বারা আমরা কি করি? এয়ারটাকে ইনহেল করি আমাদের থোরাসিক ক্যাভিটির মধ্যে। এবার যখন ম্যাক্সিমাম এয়ার আমরা ইনহেল করলাম, তারপরে কি হচ্ছে? ইন্ট্রাথোরাসিক প্রেশারটা অনেক বেড়ে যাচ্ছে এবং সেখানকার ভলিউমও অনেক বেড়ে যাচ্ছে। এবার
এই যে ইন্ট্রাথোরাসিক ক্যাভিটি তার অলওয়েজ একটা টেন্ডেন্সি আছে, সে সবসময় রিকয়েল করতে চায়, নিজের জায়গায় ফিরে আসতে চায়। এবার যখন নিজের জায়গায় ফিরে আসতে চাইছে, ওই যে এতটা ভলিউম তার উপর প্রেশার বেশি করে ক্রিয়েট করছে। এই বেশি প্রেশার ক্রিয়েট করার জন্য এয়ার স্পন্টেনিয়াসলি কাম আউট হয়ে যায় অ্যাটমসফিয়ারের দিকে, সেটাই হচ্ছে এক্সপিরেশন। আর এটা স্পন্টেনিয়াসলি হতে থাকবে, ঠিক আছে? এটা নর্মাল একটা ফেনোমেনন। তার মানে ওই ইন্ট্রাথোরাসিক ক্যাভিটির মধ্যে একটা বেশি ভলিউম প্লাস কম সারফেস এবং বেশি প্রেশারের একটা জোন তৈরি হচ্ছে, এটা নর্মাল। এবার এই যে ইন্সপিরেশনটা আমরা নিচ্ছিলাম, ইন্সপিরেশনের সাথে যে এয়ার যাচ্ছে, এয়ারের মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে? ফার্স্ট হচ্ছে ম্যাক্সিমাম পার্সেন্টেজে থাকে নাইট্রোজেন, আমরা সবাই জানি 98%, তাই তো? নাইট্রোজেন হচ্ছে 78%। তারপরে থাকে অক্সিজেন, যার পরিমাণ 21%, যেটাকে আমরা FiO2 নামে জানি। ওকে, তারপরে থাকছে কার্বন ডাইঅক্সাইড 0.04%। এটা নর্মালি আমরা যে এয়ার ইনহেল করছি তার মধ্যে এই সমস্ত কম্পোনেন্ট থাকে। এবার এই যে অক্সিজেনটা যাচ্ছে, অক্সিজেনটা গিয়ে অ্যাকচুয়ালি কাজ কি করছে? এইভাবে এয়ারওয়ে হয়ে তারপরে অ্যালভিওলাসের মধ্যে গেল। তারপরে আমরা যদি একটা সাইডে ভেসেল করি, যেটা ফিডিং ভেসেল আমরা বলি, এখানে একটা ভেসেল আঁকলাম। তো অক্সিজেন গেল অ্যালভিওলাসের মধ্যে, তো সেখানে গিয়ে এবার অক্সিজেনের পরিমাণ হয়ে গেছে PaO2, আমরা যদি বলি পার্সিয়াল প্রেশার অফ অ্যালভিওলার অক্সিজেন, সেটা হচ্ছে 100 নর্মাল। আর এই যে ভেসেলটা ছিল, এই ভেসেলের মধ্যে অক্সিজেনের পরিমাণ কত আছে? আমরা এখানে PO2 বলবো, সেই PO2 পরিমাণ হচ্ছে 40, এবং PaCO2 যদি বলি আমরা, এটা নর্মাল কন্ডিশন। এবার এই যে অক্সিজেন এখানে দেখিয়েছি PaO2 100, এই অক্সিজেনটা কি হবে? ইজিলি এই ভেসেলসের মধ্যে ডিফিউশন প্রসেসে চেঞ্জ হবে। তার কারণ অক্সিজেন হচ্ছে একটা ফ্যাট সলিউবল মেটেরিয়াল, তো সে ইজিলি এই যে ভাস্কুলার এন্ডোথেলিয়াম আছে, যেগুলো কিনা লিপিড প্রোটিন লিপিড বাই লেয়ার দিয়ে তৈরি, সে ইজিলি এই অক্সিজেনটা গিয়ে ওই ভেসেলসের মধ্যে চলে যেতে পারবে। তার মানে বেশি কনসেন্ট্রেশন থেকে কম কনসেন্ট্রেশনের দিকে যাবে, এটা নর্মাল ফেনোমেনন। সো অক্সিজেন কিন্তু এভাবেই ডিফিউশনে কাজে ইউজ হয়। এবার যখন আমরা বলছি টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হচ্ছে, তখন কোনোভাবে এই ডিফিউজিং সারফেসটার প্রবলেম, এই ডিফিউশনের জায়গাটাই কোনোভাবে হ্যাম্পার হচ্ছে। সেটা কিভাবে হচ্ছে আমরা দেখে নেব তার প্যাথোফিজিওলজিতে। এবং এই রকম যখন কন্ডিশন হবে, তখন কিন্তু আমরা যতই অক্সিজেন দিই তাতেও কিন্তু আমরা FiO2 মানে পেশেন্টের যে PaO2টা, সেটাকে কিন্তু কোনোভাবেই ইমপ্রুভ করাতে পারবো না। তার সাথে সাথে তার যে PF যে রেশিও, সেই রেশিওটাকেও কোনোভাবে ইমপ্রুভ করাতে পারবো না, ঠিক আছে? এটা নর্মাল কন্ডিশনে হয়। এবার প্যাথোফিজিওলজি আমরা যখন দেখব, সেখানে ফার্স্ট পয়েন্টে আমরা বলেছি যে ড্যামেজ টু ডিফিউজিং সারফেস। অ্যাকচুয়ালি এই ডিফিউজিং সারফেসের প্রবলেমের জন্য কি হয়? যখন ডিফিউজিং সারফেসের প্রবলেম হচ্ছে, তখন অক্সিজেন ডিফিউজ হতে পারছে না ক্যাপিলারির দিকে। তো আমরা কি জানবো? যেরকমভাবে অক্সিজেন যেতে পারছে না, সেরকমভাবে কার্বন ডাইঅক্সাইডও বেরোতে পারবে না, এটা নর্মাল। কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে আসতে পারবে। এবং টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর নিয়ে কোনো পেশেন্ট যদি আমাদের কাছে প্রেজেন্ট করে, সেই পেশেন্টের আমরা অলওয়েজ PaO2 কম পাই, তার সাথে সাথে PaCO2 নর্মাল পাই অথবা লো পাই। এই যে নর্মাল পাচ্ছি বা লো পাচ্ছি, সেটাও আমরা বলবো। সো ডিফিউজিং সারফেসের প্রবলেমের জন্য এই সমস্যাটা হলো। এবার এই যে ভাস্কুলার এন্ডোথেলিয়ামটা আছে, এটাকে যদি আমরা পাশে ছোট্ট করে একটা পিস নিয়ে আঁকি, তাহলে বুঝতে পারবো কি হচ্ছে এখানে কাজ। মানে অ্যাকচুয়ালি একটা পেশেন্ট যদি আমাদের কাছে নিউমোনিয়া নিয়ে আসে, তার যদি
প্রপার ট্রিটমেন্ট আমরা না করি সেটা কি কন্ডিশনে যেতে পারে সেটা আমরা বলে নিই। এটা হচ্ছে ভাস্কুলার এন্ডোথেলিয়ামের একটা পোর্শন, আমি ছোট্ট করে আঁকছি। এগুলো প্রত্যেকটা সেল এঁকেছি যার নিউক্লিয়াস আছে, এবং এগুলো হচ্ছে ইন্টারসেলুলার ক্লেফট, যে ক্লেফটগুলোর মাঝখান থেকে যে কোনো গ্যাস ইজিলি পাস করতে পারে। হ্যাঁ, এবং এই ভাস্কুলার এন্ডোথেলিয়াম থেকে অলওয়েজ কি সিক্রেট হয়? নাইট্রোজেন। যেই নাইট্রোজেনটা নর্মাল কন্ডিশানে ডিফিউশনের জন্য যেভাবে অক্সিজেন এই ক্যাপিলারির মধ্যে আসছিল, তো অক্সিজেন যখন ক্যাপিলারিতে আসছে সেই অক্সিজেনের সাথে এই নাইট্রোজেন একসাথে বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড ক্রিয়েট করে। নাইট্রিক অক্সাইড, যে নাইট্রিক অক্সাইডটা কিনা এই যে ভেসেল রয়েছে এই ভেসেলটাকে ডাইলেটেড করে। সো ভেসেলগুলো ডাইলেটেড হওয়ার জন্য কি হবে? প্রপার ফ্লো মেনটেন হবে এবং পারফিউশনটাও প্রপারলি হবে। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। এবার আমরা বলেই দিয়েছি যে ড্যামেজ টু ডিফিউজিং সারফেস। এবার যখন এই সারফেসের প্রবলেম হচ্ছে, সে হতে পারে এখানে জল বা সিক্রেশন কিছু জমেছে এই পোর্শনটাতে বা এই পোর্শনটাতে, তাহলে অক্সিজেন দিতে পারছে না। সো নাইট্রোজেন আর অক্সিজেনের কনভার্সনটা বন্ধ হয়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে? ভেসেলগুলো কনস্ট্রিক্টেড হয়ে যাচ্ছে। এবার ভেসেলসগুলো যত কনস্ট্রিক্টেড হচ্ছে, এই ভেসেলসটার মধ্যে ফ্লুইডের প্রেশার বাড়ছে। সো ভেসেলসে ফ্লুইডের হাইড্রোস্ট্যাটিক প্রেশার বাড়ে, যেটাকে আমরা বলি। তার জন্য কি হবে? একটা রাবার টিউব যেটা হাইলি পোরাস, আমরা তো জানি ভাস্কুলার এন্ডোথেলিয়াম থেকে জলও বেরিয়ে যেতে পারে যেহেতু এটা পোরাস থাকে। এবার যখন এর মধ্যে হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাচ্ছে এবং তাকে আমরা কনস্ট্রিক্টেড করে দিচ্ছি, সো ইজিলি ওয়াটার কি হবে? এই জায়গাগুলো থেকে লিকেজ হয়ে এই পোর্শনগুলোতে চলে আসবে। সো যেইটুকু জায়গা দেখবো আমরা ইনভলভ ছিল না, সেইটুকু জায়গাও ইনভলভ হয়ে যাবে। সো আমার কাছে যদি একটা পেশেন্ট সামান্য একটা নিউমোনিয়া নিয়ে আসে, হয়তো এসেছিল আমার কাছে রাইট সাইডে মিড জোনে একটা তার নিউমোনিয়া ছিল, আমরা তাকে কোনো কিছু ট্রিট করলাম না। নেক্সট দিন আমরা গিয়ে কিন্তু দেখব যে তার ওভারঅল পুরো লাংটা এনগেজ হয়ে গেছে, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওরে পুরোপুরি ঢুকে গেছে। তার কারণ যেইটুকু জোন অফ লাং ইনট্যাক্ট আছে ভেন্টিলেশনের জন্য, লাংসের ছবি একটা আঁকি তাহলে বোঝা যাবে। এইটুকু জোনে তার নিউমোনিয়া ছিল। ওকে, এবার এই পিসটা ছবি আমরা এইখানে দেখিয়েছি যার ডিফিউজিং সার্ফেসের প্রবলেম হয়েছে। এবার যখন আমরা এটাকে ট্রিট করলাম না, আমরা পরের দিন গিয়ে দেখব যে যেইটুকু তার ইনট্যাক্ট জোন ছিল সেই জোনগুলোতে এইভাবে ফ্লুইডের লিকেজের জন্য ওভারঅল লাংটা ইনভলভ হয়ে গেছে। সো এটা যাতে না হয় সেটা কিন্তু আমাদের দেখতে হবে। ওকে, নেক্সট কি হবে? ব্যারিয়ার টু ডিফিউশন অফ অক্সিজেন উইথ প্রিজার্ভ ডিফিউশন অফ কার্বন ডাইঅক্সাইড। যেটা বললাম, অক্সিজেন যেরকম ঢুকছে না, PaO2 কমই থাকছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কীভাবে বেরোচ্ছে? ওই যে বলেছিলাম PaO2 লেস আর CO2 নর্মাল বা লেস। সেটা কেন? তার কারণ আমরা জানি আমাদের, যেটা রাবিয়া বলেই দিয়েছে ডিটেলসে, আমি জাস্ট ছোট্ট করে বলছি যে আমরা জানি আমাদের কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হয় 0.8 সেকেন্ডের মধ্যে, আর আমাদের রেসপিরেটরি রেট যদি একটা মিড ভ্যালু ধরি সেটা হচ্ছে 15। তাহলে রেসপিরেটরি সাইকেল টাইম কত দাঁড়াচ্ছে? 4 সেকেন্ডের। ওকে, তার মানে 4 সেকেন্ডের মধ্যে এই জায়গাতে প্রায় 5টার মতো কার্ডিয়াক সাইকেল কমপ্লিট হয়ে গেছে। যেহেতু ডিফিউজিং সারফেসের প্রবলেম, অক্সিজেন যেতে পারছে না বা মিনিমাম হয়তো অক্সিজেন যেতে পেরেছে, তাতে PaO2টা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে হয়তো 40 থেকে 45। কিন্তু কার্বন ডাইঅক্সাইড ওয়াটার সলিউবেল একটা মেটেরিয়াল, আমরা জানি তো কোল্ড ড্রিঙ্কসের বটলে কার্বন ডাইঅক্সাইড কম্প্রেস করা থাকে, তার মানে ইজিলি কার্বন ডাইঅক্সাইড জলের সাথে গুলে যেতে পারে। সো এই জায়গায় যদি জল বা সিক্রেশন যাই থাকুক, কার্বন ডাইঅক্সাইড কিন্তু ইজিলি এইখান থেকে এদিকে বেরিয়ে আসতে পারবে ইজিলি। সেই কারণেই কিন্তু আমরা কার্বন ডাইঅক্সাইডটাকে নর্মাল পাই। এবার কম কেন পাবো? যখন দেখছে যে এইভাবে হাইপক্সিয়াটা পারসিস্ট করছে, সেটা কে দেখছে? আমাদের যে অ্যাওর্টিক বডি আছে। আলটিমেটলি এই
ক্যাপিলারিটা গিয়ে ড্রেন করছে, মানে পালমোনারি ভেন হয়ে ড্রেন করছে লেফট ভেন্ট্রিকালে, লেফট অ্যাট্রিয়াম হয়ে লেফট ভেন্ট্রিকালে। এবার লেফট ভেন্ট্রিকাল থেকে যখন অ্যাওটা হয়ে সিস্টেমিক সার্কুলেশনে ব্লাড যাচ্ছে, তখন কি হচ্ছে, অ্যাকচুয়ালি অ্যাওটিক বডিতে আমাদের থাকে কেমোরিসেপ্টার, যে কেমোরিসেপ্টার সেন্স করছে যে হাইপক্সিয়া, এত বাজে লেভেলের হাইপক্সিয়া রয়েছে। সো সে সঙ্গে সঙ্গে কি করবে, আমাদের যে সেন্ট্রাল রেসপিরেটরি সেন্টার রয়েছে, যেটা কিনা অ্যাপনিওস্টিক সেন্টার, সেই সেন্টারকে বলবে যে তুমি ইন্সপিরেশনটা বাড়াও। তার কারণ সে ভাবছে যে বারবার যদি ইন্সপিরেশন নিই তাহলে অক্সিজেনটা হয়তো আমি বেশি করে নিতে পারবো, সেই জন্য রেটটা আরও বেড়ে যাবে। সো যেখানে 15টা আমার রেসপিরেটরি রেট ছিল, সেই 15টা রেটকে বাড়িয়ে সে 30 করে দিল। 30 রেট করার জন্য কি হচ্ছে, অক্সিজেনের ইমপ্রুভমেন্ট মিনিমাম হয়তো হয়েছে, কিন্তু কার্বন ডাই অক্সাইড বারবার করে বেরোতে থাকবে। সেই কারণে এই নর্মাল যে কার্বন ডাই অক্সাইডটা ছিল, সেটা আলটিমেটলি গিয়ে লো জায়গায় চলে যাবে, মানে একদম পুয়ার কোয়ালিটিতে চলে যাবে। সেই জন্যই কিন্তু আমরা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পেশেন্টদের কার্বন ডাই অক্সাইড এরকমভাবে কম পাই। এটা নর্মাল প্যাথোফিজিওলজি অফ টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পেশেন্টদের। আমরা কেন এগুলো বলছি, আসলে এই প্যাথোফিজিওলজিগুলো যদি না জানি, আমরা আসলে পেশেন্টকে যে ভেন্টিলেটারি সেটআপগুলো আমরা করব, সেগুলো প্রপারলি করতে পারবো না। আমাদের মেন মোটো তখন থাকবে যে এর ডিফিউজিং সারফেসের প্রবলেম হয়েছে, সো আমাকে এই জায়গাটা ক্লিয়ার করতে হবে। সেটা কিভাবে করব, আমরা যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো যখন বলবো তখন বুঝতে পারবেন। নেক্সট হচ্ছে, যখন আমরা একটা টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পেশেন্টকে ভেন্টিলেটারে দেব, কি কি ইস্যু আমাদের মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে কোল্যাপস অফ অ্যালভিওলাই, অ্যালভিওলাসগুলো কোল্যাপস হতে পারে। সেকেন্ড, কনসলিডেশন অফ অ্যালভিওলাই, মানে লাংয়ের সারফেস এরিয়া ঠিক আছে কিন্তু ভেন্টিলেশনের জোনটাই কমে গেছে, তো সেখানে কনসলিডেশনের কথা ভেবেই আমাদের ভেন্টিলেটারে সেট আপ করতে হবে। তারপরে ডিফিউশন সারফেস ব্লক, যে জিনিসটা এতক্ষণ ধরে বললাম, এই যে ডিফিউশন সারফেসের ব্লক হতে পারে, সেই জন্য তার অক্সিজেনেশন হচ্ছে না, যেটা লিড করেছে হাইপক্সিয়া, এটাও হতে পারে। তারপরে রিয়াকশনারি ইডিমা অফ এয়ারওয়ে, তার কারণ দেখুন আমরা তো অ্যালভিওলাস নিয়ে কথা বলছিলাম, কিন্তু এখানে আবার আমাদের মাথায় রাখতে হবে যে এয়ারওয়েতেও কোনো প্রবলেম হতে পারে। একটা এক্সাম্পল দিই, সাপোজ আমার হাতের এই জায়গায় একটা ফোঁড়া হয়েছে, তার রিয়াকশান হিসেবে কিন্তু আমার এই পোর্শন পর্যন্ত ব্যথা হতে পারে বা সোয়েলিং হতে পারে হয়তো। সেমভাবে যখন অ্যালভিওলাসগুলো এরকমভাবে ড্যামেজড হবে, তার সাথে যে কানেক্টেড এয়ারওয়ে আছে সেটাও কোনোভাবে ইনভলভ হবে, যেটা কিনা এই রিয়াকশান অফ ইডিমা, যেটা আমরা বলেছি রিয়াকশনারি ইডিমা অফ এয়ারওয়ে, সেটাই হয় যখন অ্যালভিওলাস ভর্তি, তার সাথে সাথে এয়ারওয়েটাও কোনোভাবে ন্যারো হয়ে যাবে। ওকে, তো ওভারঅল এই সমস্ত কিছু প্রবলেমের জন্য আমরা অ্যালভিওলাস সারফেসটাকেই অ্যাপ্রোচ করতে পারি না। তো এর জন্য আমাদের কাছে কি কি ভেন্টিলেশনের স্ট্র্যাটেজি আছে বা ট্র্যাডিশনাল গাইডলাইনের মধ্যে কি আছে, সবাই আপনারা জানেন যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর বলেছে, তার মানে আমাকে ফার্স্টেই কিন্তু টাইডাল ভলিউমটা কমিয়ে দিতে হবে। তার কারণ এই যে লাংসের ছবি দেখিয়েছিলাম এখানে, এই ম্যাক্সিমাম জোনটাই হয়তো তার ইনভলভ, একটুখানি জোন খোলা আছে, তো এই জোনটা ভেন্টিলেশনের জন্য আমাকে অবশ্যই টাইডাল ভলিউম কমিয়ে দিতে হবে। এটা ট্র্যাডিশনালি আমরা তাইও করি, সেটাও করা হয়। তারপরে অ্যাডিকুয়েট পিপ, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, যেটা কিনা অ্যালভিওলাসটাকে ডিস্টেন্ডেড করে রাখবে, সেটাও আমরা দিয়ে থাকি, এবং পিপ টাইটেটও করি, যেটা আগে বলাও হয়েছে, সেটাও করা হয়। তারপরে প্ল্যাটু প্রেশার, যেটা কিনা রেঞ্জের মধ্যে রাখতে বলা হয়েছে 25 to 30 সেন্টিমিটার অফ ওয়াটার, এখানে বলা হয়েছে লেস দেন 30, তো এটাও মেনটেন করা হয়। তারপরে হচ্ছে হাই রেসপিরেটরি রেট টু মিনিট ভেন্টিলেশন, আমরা যখন প্রথমেই টাইডাল ভলিউম কমিয়ে দিয়েছি, সো একটা মানুষের ডিমান্ড ফুলফিল করতে গেলে আমাদের কাছে কিন্তু একমাত্র রাস্তা আছে রেসপিরেটরি রেট, সেই কারণেই আমরা রেসপিরেটরি রেটটাকে বাড়িয়ে দিই। কিন্তু এত কিছু করেও ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আমরা দেখছি, বারবার দেখুন, রাজাকে কিন্তু পড়ে যেতে হয়েছে, তার মানে ডিজিজের সাথে আমরা সেইভাবে লড়াই করে উঠতে পারিনি, বা কিছু তো আমাদের শর্টফল আছে এগুলো করার পরে, যার জন্য কিনা এই ডিজিজটা বারবারই কিন্তু খারাপের দিকেই যাচ্ছে। তো এই ট্র্যাডিশনাল গাইডলাইনের পরেও কি কি শর্টফল হতে পারে। শর্টফল 1 নম্বর হতে পারে আনমেট এমভি, মানে মিনিট ভেন্টিলেশন আমরা অ্যাচিভ করাতে পারি না, কারণ টাইডাল ভলিউম কমিয়ে দিয়েছি, রেট অবশ্য বাড়িয়েছি, কিন্তু তাতেও হয়তো আমরা মিনিট ভলিউম অ্যাচিভ করতে পারিনি, এটা থাকে তার শর্টফল। তারপরে হাই পিক প্রেশার, হাই পিক প্রেশার মানে যার
এয়ারওয়েটাও ইনভলভ হয়েছে। সো এয়ারওয়ে ওপেন করে কোনোভাবে অ্যালভিওলার সারফেসে যেতেই পারছে না, সেই জন্য তার ইন্সপিরেটরি প্রেশার হাই হয়ে যায়। এটা নর্মালি এই শর্টফলগুলো থাকে, সবাই এগুলো জানবেন, যারা ভেন্টিলেটারগুলো নিয়ে বেশি মানে ভালো করে দেখেন তারা বুঝতেই পারবেন। তারপরে ইমেজারেবল পি প্ল্যাটটা আমরা কখন দেখছি, যেটা কি না একটা প্রেশার অ্যালভিওলাসের মধ্যেকার প্রেশার, এবং আমরা প্রথমেই বলেছি যে এই এয়ারওয়েটাকে ওপেন আপ করতে পারিনি বলে আমরা অ্যালভিওলাসে পৌঁছতে পারিনি। সো আমরা প্ল্যাটু প্রেশার মেজারই করতে পারবো না। এগুলো হচ্ছে শর্টফল আছে। দেন সেই শর্টফলগুলোর কি কি সলিউশন আছে, যখন আমরা আনমেট মিনিট ভেন্টিলেশন বলেছি তখন বলেছি ইনক্রিজড রেসপিরেটরি রেট। দেখুন মিনিট ভেন্টিলেশন মানে আমরা কি জানি, এগুলো মুছে দিচ্ছি। এমভি সমান টাইডাল ভলিউম ভিটি ইন্টু রেসপিরেটরি রেট। এবার একটা নর্মাল মানুষ, তার টাইডাল ভলিউমের ডিমান্ড কত হতে পারে, 6 to 8 ml পার কেজি, তাই তো? এটা নর্মাল। এবার টাইডাল ভলিউমটা আমরা জানি যে টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর যদি থাকে একটা পেশেন্টের, এই যে টাইডাল ভলিউমটা সেটা আমরা 4 to 6 ml পার কেজি করে দেব। তো যখন আমরা 4 বা 5 করে দিচ্ছি, সাপোজ আমরা 6 করেই ধরলাম, 6 ml পার কেজি করে দিচ্ছি, একটা 50 কেজি বডি ওয়েটের পেশেন্ট, তার টাইডাল ভলিউম কত হচ্ছে, 300 ml। ওকে, এটা হচ্ছে টাইডাল ভলিউম। সো আমরা এই টাইডাল ভলিউমটা দেব, কম করেই দিচ্ছি, কিন্তু তার ডিমান্ড ছিল মিনিট ভলিউম যখন আমরা ক্যালকুলেট করব তখন হবে 15 দিয়ে যদি হিসেব করি 4.5 লিটার, ঠিক আছে? আর নর্মাল কন্ডিশনের হিসেব যদি করি, মানে 8 ml করে যদি করি, তাহলে সেখানে গিয়ে আমার মিনিট ভেন্টিলেশন দাঁড়াবে প্রায় 6 লিটার। তার কারণ 8 করে ধরলে 8 5 40, মানে 400 ইন্টু 15, 15 4 60, মানে 6 লিটার হচ্ছে তার মিনিট ভেন্টিলেশন। সো এই মিনিট ভেন্টিলেশনটাকে অ্যাচিভ করাতে গেলে আমাকে অবশ্যই একটা উইপেন আছে যাকে ইউজ করতে হবে, সেটা হচ্ছে রেসপিরেটরি রেট। সো যখনই ভলিউম আমরা কমিয়ে দিচ্ছি, আমাকে তার বডি ওয়েট ক্যালকুলেট করে অবশ্যই তার মিনিট ভেন্টিলেশনটাকে অ্যাচিভ করার জন্য রেসপিরেটরি রেট বাড়াতে হবে, যেটা আমরা এখানে বলেছি, এবং এটাই ট্র্যাডিশনাল সেট আপেও রয়েছে। তারপরে হাই পিক প্রেশার যখন আসছে তখন আমরা বলছি যে ইউজ পিসি মোড, মানে কন্ট্রোল প্রেশার মোড ইউজ করুন, যেখানে আমরা প্রেশারটাকে কন্ট্রোল করে দিতে পারি, সেটাও করা হয়। তারপরে ইমেজারেবল পি প্ল্যাট যখন আসছে তখন বলা হয়েছে পিপ টাইট্রেশন করতে হবে এবং অ্যাডজাস্ট টিআই করতে হবে, সেটাও করেছি। তারপরেও কিন্তু সেমভাবে একই ভিডিও আমরা রেখেছি, যেখানে কিন্তু বারবার এই ডিজিজটার সাথে আমরা লড়ে উঠতে পারিনি। দেন হোয়াট মে বি দ্য সলিউশনস, যেখানে কিনা আমরা ফাইনাল সেট আপে দেখিয়েছি। প্রথম বলেছি অ্যাডিকুয়েট টাইডাল ভলিউম। অ্যাডিকুয়েট টাইডাল ভলিউম মানে 4 to 6 ml পার কেজি করে আমরা সেট আপ করছি। তারপরেও আমরা অলওয়েজ দেখব যখন ভেন্টিলেশনে একটা পেশেন্টকে দিচ্ছি, আমাদের মাথায় রাখতে হবে যে সেই পেশেন্টটার ডিম্যান্ড কত। তো সেই পেশেন্টটার ডিমান্ড কত সেটা জানতে গেলে আমরা এইভাবে যদি সেট না করে আমরা পেশেন্টকে জাস্ট স্পন্টেনিয়াস মোডে দিয়ে দিলাম, প্রথমে আমরা সেখান থেকে দেখলাম যে তার ডিমান্ড কত আছে। সেখানে যদি দেখি আমরা যে 300 ml আসছে বা 350 ml আসছে, দেন আমরা ওই সেট আপটা করবো, সেটা বেস্ট। এই যে হিসেব করে যেগুলো করি তার থেকে বেটার পেশেন্টের যেটা দরকার সেটা আমরা দিই, সেই জিনিসটাই আমরা করি। এবং আমরা যত ওই কোভিডের সময় আমাদের কাছে এআরডিএস নিয়ে যে পেশেন্টগুলো এসেছিলো টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, ম্যাক্সিমাম পেশেন্টদের, তাদের কিন্তু আমরা এইভাবেই সেট আপ করেছি। সো প্রেসার সাপোর্টে দিয়ে আমরা টাইডাল ভলিউম সেট করে দিলাম। ওকে, সেকেন্ড হচ্ছে ইনক্রিজড রেসপিরেটরি রেট। রেসপিরেটরি রেটটাকে বাড়ালাম, তার কারণ আমাকে ওই ইনট্যাক্ট লাংয়ের একটা পেশেন্টের যত টাইডাল ভলিউম দরকার তার থেকে যেহেতু এখানে কমিয়ে দিচ্ছি, কারণ লাংয়ের এই জায়গাটাই কমে যাচ্ছে ভেন্টিলেশনের, সেক্ষেত্রে আমার কাছে রেট আছে ওয়েপেন, সেজন্য আমরা রেট বাড়াচ্ছি। অ্যাকচুয়ালি এই রেটটা আমরা বাড়াচ্ছি যে কারণে 2-3টে টাইপের আমরা যদি কমনলি যেই ভেন্টিলেটারগুলো পাই, কিছু কিছু ভেন্টিলেটারে দেখবেন ডিরেক্টলি আমরা ইন্সপিরেটরি টাইম সেট করতে পারি,
আবার কিছু ভেন্টিলেটারে আছে যেখানে কিনা রেসপিরেটরি রেটকে ক্যালকুলেট করে মানে হিসেব কমিয়ে বা বাড়িয়ে আমাদের ইন্সপিরেটরি টাইমটাকে ফিক্সড করতে হয়। তো অ্যাকচুয়ালি এই যে ইনক্রিজ রেসপিরেটরি রেট বলেছি সেটা শুধুমাত্র যে ভেন্টিলেটারে কিনা ইন্সপিরেটরি টাইমের কোনো আলাদা করে বাটন নেই, সেখানে আমরা ইন্সপিরেটরি রেটটাকে কমিয়ে বা বাড়িয়ে সেট করি। আসলে এটা মানে এই রেসপিরেটরি রেটটা ওই সমস্ত ভেন্টিলেটারের জন্য। আমাদের কাছে যেরকম ম্যাকের ভেন্টিলেটার আছে, আমরা আই টাইম সেট করি ইনডিরেক্টলি, রেটটাকে বাড়িয়ে কমিয়ে আমরা আই টাইম সেট করি। বা আপনার কাছে যদি যে ভেন্টিলেটারের পিকচারটা আগে রাবিয়ার স্লাইডে ছিল সেখানে ডিরেক্টলি আই টাইম সেট করা যায়। সো আমরা পেশেন্টের ইন্সপিরেটরি টাইমের ডিম্যান্ড কত সেটা দেখে নিয়ে আমরা সেট করে দিলাম, সেটা তাহলে ইজি হবে। তথাকথিত যে সেট আপগুলো আছে সেগুলোর থেকে কিছুটা বাইরে হবে এবং পেশেন্টের জন্য অনেকটা কমফোর্ট হবে। তো সেই সেট আপগুলো আমরা করতে পারি। নেক্সট হচ্ছে ইউজ পিসি মোড। পিসি মোড ইউজ করছি, এই যে ন্যারো হয়েছে এই এয়ারওয়েটা, এই এয়ারওয়েটাকে খোলার জন্য আমাদের একটা কন্ট্রোল প্রেশার দিতে হবে এবং পুরোপুরি ইন্সপিরেটরি সাইকেলটা যতক্ষণ কমপ্লিট হবে ততক্ষণ এই প্রেশারটা থাকবে। সেজন্য আমরা পিসি মোড বলেছি। এই নয় যে পিসি মোড আপনারা প্রত্যেকটা এআরডিএস পেশেন্ট বা টাইপ 1 ফেলিওর পেশেন্টকে দেবেন, একদমই নয়। আপনারা ভলিউম সাইকেল মোড দিতেই পারেন, কিন্তু আপনার টার্গেট থাকবে যে প্রেশার দিচ্ছেন সেই প্রেশার দিয়ে আপনি ভলিউমটাকে অ্যাচিভ করাতে পারছেন কিনা, বা ভলিউম সাইকেল মোডে দিয়ে যে ভলিউমটা দিচ্ছেন তাতে প্রেশারটা রেঞ্জের মধ্যে আছে কিনা। ঠিক আছে, 300 ভলিউম দিলেন, দিয়ে দেখলেন যে প্ল্যাটু প্রেশারটা আমার 25 থেকে 30-এর মধ্যে আছে কিনা। যদি এটা মেনটেন হয় দ্যাটস এনাফ, আমি এটাতে রেখে দিলাম। এই নয় যে পিসি মোড দিতে হবে, যখন যে শর্টফলগুলো ছিল সেগুলোর পরিবর্তে আমরা এটা দিতে পারি, সেজন্যই বললাম। ওকে, নেক্সট হচ্ছে পিপ টাইট্রেশন অ্যান্ড অ্যাডজাস্ট টিআই। পিপ টাইট্রেশন কেন করব, আর এত কিছু যে বলছি তার মেন পয়েন্ট হচ্ছে এই জায়গায়, পিপ টাইট্রেশন এবং ইন্সপিরেটরি টাইম। অ্যাকচুয়ালি এই পিপ মানে কি, পজিটিভ এন্ড এক্সপিরেটরি প্রেশার, যেটা আমরা জানি যে আফটার এক্সালেশন একটা প্রেশার অ্যালভিওলাসের মধ্যে রিমেন করে, সবাই জানি, একদম প্রথম দিন থেকে শিখেছি, এই মেডিকেল লাইনে যেদিন থেকে আমরা এসছি এই সমস্ত কিছু পড়েছি। অ্যাকচুয়ালি পিপ নর্মাল মানুষের কত আপনাদের জিজ্ঞেস করলে আপনারা কি বলবেন? 4 to 6, 4 to 5 এটা নর্মাল, তাই তো? আসলে পিপ কিছুই নেই, পিপ মানেই হচ্ছে 0। তার কারণ আমরা জানি এক্সপিরেশন কমপ্লিট হয় ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না এই ইন্ট্রা অ্যালভিওলার প্রেশারটা এয়ারওয়ে বা অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সমান সমান না হয়। সো আমার যদি অ্যালভিওলাসের মধ্যে কন্টিনিউয়াসলি একটা প্রেশার থাকে তাহলে তো আমার এক্সপিরেশন কমপ্লিটই হবে না, তাহলে পিপ কি করে থাকবে? সো যদি বলি যে কোনো ফিজিওলজিক্যাল পিপ আছে তা কিন্তু নয়, পিপ মানেই কিন্তু 0। এবার আমাদেরকে পিপ সেট করতে হবে যখন আমরা দেখব যে এরকম ডিজিজড একটা লাং রয়েছে। এই পিপটা অ্যাকচুয়ালি কী কী কাজ করে, 4টে মেন ফাংশন করে। তো ফার্স্ট যেটা করছে, ওপেন আপ দ্য এয়ারওয়ে। ওপেন আপ দ্য এয়ারওয়ে কেন বলছি, যখন এরকম এয়ারওয়ের অবস্থা কম্প্রোমাইজড অবস্থায় রয়েছে তখন কি হবে, এইখানে যে ইন্টারমিটেন্ট কার্টিলেজগুলো আছে এগুলো তো এর নর্মাল কন্ডিশনে থাকবে, কারণ এগুলো কোনোভাবে চুপসাতে পারবে না বা ইডিমেটাস হতে পারবে না, কিন্তু এই জায়গাগুলো ন্যারো হয়ে যায়, স্মুথ মাসেল যেগুলোতে থাকে। এবার এই জায়গাকে ওপেন করতে গেলে আমাকে একটা স্টেন্ট ইউজ করতে হবে, তো যে স্টেন্টটা কিনা একে অলওয়েজ একটা জায়গাতে খুলে রাখবে যেখান থেকে ইন্সপিরেশন এক্সপিরেশন ইজিলি হতে পারবে। সো এই স্টেন্টের কাজটাই করবে পিপ টাইটেট করলে, পিপ যদি আমরা প্রপারলি সেট করি। ঠিক আছে, তারপরে বলছে এটা হচ্ছে ওপেন আপ দ্য এয়ারওয়ে। তারপরে আমরা যখন বলছি অ্যালভিওলাসকে ডিস্টেন্ডেড করে রাখবে, অ্যাকচুয়ালি এই পিপটা ইন্সপিরেশন এবং এক্সপিরেশন পুরো সাইকেলের মধ্যে থাকে, মানে শুধুমাত্র এখানে খুলে রাখলো এই প্রেশারটা গিয়ে কিন্তু অ্যালভিওলাসের মধ্যেও যাচ্ছে, সেই জন্য অ্যালভিওলাসটাও ডিস্টেন্ডেড থাকবে এবং অ্যালভিওলাস যতটা ডিস্টেন্ডেড হবে প্রপারলি পারফিউশনটা ভালো হবে, মানে ডিফিউশনের কাজটাও ভালো হবে। তো সেই জন্য পিপ ডিস্টেন্ড করছে অ্যালভিওলাসকে, ওপেন করছে এয়ারওয়েকে, অক্সিজেনেশনও মেনটেন করাচ্ছে। তারপরে একটা বলছি ইজ অফ ব্রেথ। ইজ অফ ব্রেথ কেন বলছি, আমরা যে ইন্সপিরেশন নিই এগুলো সব রাবিয়া বলে দিয়েছে, তবু আরেকবার আমরা জাস্ট মনে করছি যে আমরা যখন ইন্সপিরেশন নিচ্ছি আমরা একটা নেগেটিভ প্রেশার করে ক্রিয়েট করে ইন্সপিরেশন নিই, তাই তো?
সো আমরা এখানে ইন্সপিরেশন যেই নেগেটিভ প্রেশারটা ক্রিয়েট করলাম, তারপরে ইন্সপিরেশন নিলাম, দেন এক্সপিরেশন। এটা হচ্ছে নর্মাল কন্ডিশন। তো একটা পেশেন্টকে যখন আমরা ভেন্টিলেটারে দিচ্ছি, যার লাংসের অবস্থা এরকম, আমরা এই যে সি লেভেলে রয়েছি কলকাতাতে, তো আমাদের কাছে কিছু মনেই হচ্ছে না, ইন্সপিরেশন যে নিচ্ছি, নেগেটিভ প্রেশার ক্রিয়েট করছি, কিছু ফিলই হচ্ছে না। কিন্তু আমি গিয়ে এখন যদি এভারেস্টে চূড়ায় উঠে যাই, তাহলে কিন্তু আমার শ্বাস নিতে কষ্ট হবে। যে লাংসটার অবস্থা কিন্তু এই যে কন্ডিশনে লাংটা ছিল তার অবস্থার মতো, এই পেশেন্টটার ইন্সপিরেশন নিতে এতটাই কিন্তু তখন কষ্ট হবে। সো এই যে বেস লাইনটা তখন মাইনাসে ছিল, সাপোজ -5 ছিল, তার বেস লাইন গিয়ে এরকম জায়গায় দাঁড়াবে, এইরকম জায়গাতে বেস লাইনটা দাঁড়াচ্ছে। সো তার ইন্সপিরেশনের কতটা ডিফিকাল্ট হচ্ছে। সেই জন্য আমরা যে পিপটা দিচ্ছি, ইজ অফ ব্রিথ কেন করছি, যখন আমরা এই জায়গায় একটা পজিটিভ প্রেশার দিচ্ছি, তখন এই বেস লাইনটা উঠে গিয়ে এরকম জায়গায় আসছে। সো মিনিমাম যদি সে প্রেশার ক্রিয়েট করে, ইজিলি সে ব্রেথ নিতে পারবে। সেজন্যই আমরা পিপ টাইট্রেশনটা এত প্রপারলি করতে পারি, যে এরকম ডিজিজড লাং যার, তাকে প্রপারলি যদি আমি ওপেন না করি বা তার ইজি ব্রিদিংয়ের চান্স করে দিই, সে কিন্তু ইন্সপিরেশন নিতে পারবে না। সেজন্যই কিন্তু পিপ টাইট্রেশনটা খুব ইম্পর্টেন্ট। এবং পিপ টাইট্রেশন যখনই করছি, তখন আমাকে ওই 4টে প্যারামিটার সবসময় মাথায় রাখতে হবে। ফার্স্ট হচ্ছে টাইডাল ভলিউম, সেকেন্ড স্যাচুরেশন, থার্ড ব্লাড প্রেশার, অ্যান্ড ফোর্থ হচ্ছে প্ল্যাটু প্রেশার। একটা প্যারামিটার সেটা কিনা কমের দিকে আসবে, যেটা প্ল্যাটু প্রেশার, আর যে তিনটে জিনিস বললাম, সেই 3টে প্যারামিটার কিন্তু বাড়বে। এটা নর্মালি যদি আমরা পিপ টাইট্রেট করি এবং প্রপারলি পিপ টাইট্রেশন হয়, তাহলে এই প্যারামিটারগুলো ইমপ্রুভ করতে পারে। তারপরে বলছে অ্যাডজাস্ট টিআই, ইন্সপিরেটরি টাইম আমরা কিভাবে অ্যাডজাস্ট করব। ট্র্যাডিশনালি আমরা বইতে যা পড়ে এসেছি, আমরা পেশেন্টকে ভেন্টিলেটারে দিয়ে তার কমপ্লায়েন্স এবং রেজিস্ট্যান্সগুলোকে ক্যালকুলেট করব, কত আছে, মানে সেখান থেকে আমরা একটা টাইম কনস্ট্যান্ট বের করব। এবং টাইম কনস্ট্যান্ট থেকে 3 to 5 টাইমস করে আমরা, যদি পেশেন্ট হয় টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পেশেন্ট, তার 5 টাইমস অফ টাইম কনস্ট্যান্ট করে আমরা ইন্সপিরেটরি টাইমটাকে সেট করতে পারি। আর যদি টাইপ 2 ফেলিওর হয় পেশেন্ট, আমরা জানি তার ইন্সপিরেটরি টাইম কম থাকে এবং এক্সপিরেটরি টাইম বেশি থাকে, সেজন্য আমরা 3 টাইমস অফ টাইম কনস্ট্যান্ট করে আমরা সেট করতে পারি আই টাইম। এটা ট্র্যাডিশনালি করা হয়। কিন্তু আমরা এখানে একটা নতুন জিনিস আপনাদের কাছে আজকে বলছি, যেটা আমরা প্রচুর টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর পেশেন্টদের এই সেট আপটা করে থাকি। সেটা হলো, পেশেন্টটা আমার কাছে এসছে, আমরা জাস্ট পেশেন্টটাকে ইন্টুবেট করার পর স্পন্টেনিয়াস মোডে দিয়ে দিলাম, যেরকম আগে বলছিলাম ভলিউম ডিম্যান্ড কত সেটা দেখার জন্য। এখানেও আমরা দেখব যে তার ইন্সপিরেটরি টাইমের ডিম্যান্ড কত, সে কত সময় ধরে ইন্সপিরেশান নিতে চাইছে। সো স্পন্টেনিয়াস মোডে দেওয়ার পরে আমরা দুটো প্যারামিটার দেখব। একটা হচ্ছে রেসপিরেটরি রেট, যেখান থেকে আমরা রেসপিরেটরি সাইকেল টাইমটা পাবো, আরেকটা হচ্ছে টিআই বাই টি টট ভ্যালু। সো এইটার পরিমাণটা আর এইটার পরিমাণ, এই দুটোর মাল্টিপ্লিকেশান করে যে অ্যামাউন্টটা পাবো, যে নাম্বারটা পাবো, সেই নাম্বারটাই হচ্ছে একটা পেশেন্টের জন্য তার স্পন্টেনিয়াস ইন্সপিরেটরি টাইম। সো এত কিছু হিসেব না করে জাস্ট স্পন্টেনিয়াস মোডে দিয়ে এইরকমভাবে আপনারা ক্যালকুলেট করে নিন, ইজি ওয়ে। আমরা যেটা এভরি ডে করি, আমরা 8 ঘন্টা ছাড়া ছাড়া আমরা প্ল্যাটু প্রেশার দেখছি, তার ইন্সপিরেটরি টাইম দেখছি, তারপরে এসওএস যদি মনে হয় তখনও আমরা করি। তো এইভাবে যদি আপনারা এই প্রপার সেট আপটা করেন, তাহলে পেশেন্টের কিন্তু অ্যাসিনক্রোনি চান্সটা থাকবে না, যেটা কিনা এই মেন ইন্সপিরেটরি টাইম যে পয়েন্টটার জন্য এত প্রবলেম হয়। ওকে, তারপরে এত কিছু সেট আপ করার পরে যখন কোনোভাবেই আমরা কিছু ইমপ্রুভ করাতে পারছি না, তখন আমরা রিক্রুটমেন্ট ম্যানিউভারে যাব। রিক্রুটমেন্ট ম্যানিউভারটাতে আসলে কি হয়, আমরা কি জানি ভেন্টিলেটার ইনডিউসড কিছু লাং ইঞ্জুরি হয়ে থাকে। যদি আমরা বেশি ভলিউম দিয়ে দিই, সেখান থেকে আমরা জানি যে ভলিউ ট্রমা হতে পারে। তারপরে এক্সেসিভ প্রেশার যদি দিই, সেখান থেকে হয় ব্যারো ট্রমা। তারপরে এক্সেসিভ অক্সিজেন মানে অ্যাটিলেক্টাসিস থেকে হয় অ্যাটিলেক্টো ট্রমা। তারপরে যখন ইনফ্লামেটরি সাবস্টেন্সেসগুলো ক্রিয়েট হচ্ছে, সেখান থেকে বাই ট্রমা, এত কিছু ট্রমা হয়। দেখুন আমি এখানে 3টে টাইপের অ্যালভিওলাস আঁকছি। একটা হচ্ছে ওভার ডিস্টেন্ডেড, একটা হচ্ছে নর্মাল, আর আরেকটা অ্যালভিওলাস যার অবস্থা এরকম। সো কার ক্ষেত্রে ট্রমা হবে, আমি যদি এক্সেসিভ ভলিউম বা এক্সেসিভ প্রেশার দিই, যেটা ওভার ডিস্টেন্ডেড
সেখানে যদি আরও আমরা এক্সেসিভ ভলিউম বা এক্সেসিভ প্রেশার দিই সেখানে ট্রমা হতে পারে, কারণ পাশাপাশি যে অ্যালভিওলাসগুলো আছে সেগুলোতে ধাক্কা খাবে এবং সেগুলো রাপচার হওয়ার চান্স থাকবে। সো এখানে ট্রমা হতে পারে। এখানে যদি আমরা প্ল্যাটু প্রেশার চেক করে দেখি যে প্ল্যাটু প্রেশারটা নর্মাল রেঞ্জের মধ্যে আছে, তাহলে আমরা এখান থেকে বরং ভলিউম বা প্রেশার দুটোই যে কোনো একটা কমাতেই পারি। যখন দেখব এই লাংটা যার প্ল্যাটু প্রেশার কিনা নর্মাল রেঞ্জের মধ্যে আছে, সো এখানে আমার কাছে আর কিচ্ছু করার অপশান নেই, এইভাবেই তাকে ভেন্টিলেট হতে দিতে হবে। যেখানে দেখছি আমরা প্ল্যাটু প্রেশার মেজারই করতে পারছি না, যে জিনিসগুলো এতক্ষণ বললাম, সেখানে আমরা কি করব? এত সেট আপ করার পরেও কিন্তু আমরা চেঞ্জ করতে পারিনি, তখন আমরা এই রিক্রুটমেন্ট ম্যানুভারে যাব। যে ম্যানুভারটা করার সময় আমরা পেশেন্টকে অবশ্যই প্যারালাইজ মানে সিডেড এবং প্যারালাইজ দুটোই করব, তার সাথে সাথে পেশেন্টকে স্পন্টেনিয়াস মোডে দেব, পিএসবি মোডে দিলাম, দিয়ে প্রেসার সাপোর্টকে 0 করব এবং অক্সিজেন তার আগে থেকে যা সেট করা ছিল 100%ই দিই আমরা মেনলি, এরকম যার কন্ডিশন 100%ই চলছে। তার সাথে সাথে আমরা পিপ আপ টু মানে 40 পর্যন্ত বাড়াবো 40 সেকেন্ড ধরে, ঠিক আছে? 40 সেকেন্ড ধরে 40 পিপ করলাম। তাতে কি হবে, এই 40 সেকেন্ড ধরে যখন এখানে এতটা প্রেশার ক্রিয়েট হবে, তখন এই যে চুপসে যাওয়া অ্যালভিওলাসটা এটা ধীরে ধীরে ওপেন হতে থাকবে। কিন্তু এটা 40 সেকেন্ড ধরেই করতে হবে, এটা আমাদের মানে নজর রাখতে হবে যে যেন আমরা প্রপার টাইমিংটা মেনটেন করি। তো এইভাবে কিন্তু আমরা লাংটাকে খুলতে পারি, এই অ্যালভিওলাসগুলোকে খুলতে পারি। এটাই হচ্ছে রিক্রুটমেন্ট ম্যানিউভার। কিন্তু এখানে আমাকে আরেকটা সাইড এফেক্টের কথা মাথায় রাখতে হবে, যে আমরা যখন এইরকম হিউজ প্রেশার দিচ্ছি, অলরেডি লাংসের প্রেশার হাই হয়ে আছে, তো সেখানে কি হয়, ভেনাস যে রিটার্নটা সেটা কম্প্রোমাইজ হতে পারে। সো ভেনাস রিটার্ন কম্প্রোমাইজ হচ্ছে মানে প্রিলোড কমছে, তার সাথে সাথে কার্ডিয়াক আউটপুট কম হবে, তো সেক্ষেত্রে ব্লাড প্রেশারও ফল করতে পারে বা পেশেন্ট ক্র্যাশও করতে পারে। সেই জন্য আমাদের কাছে অবশ্যই রিসাসিটেশনের প্রত্যেকটা মানে কিট রেডি করে তারপরে আমাকে এই সেট আপটা করতে হবে এবং পুরো টিম রেডি করে দেন আমরা এই রিক্রুটমেন্ট ম্যানুভার করব। যদি পেশেন্ট হেমোডাইনামিক্যালি আনস্টেবল, খুব আনস্টেবল পেশেন্ট, তার ক্ষেত্রে না করাটাই বেটার। আর মোটামুটি হিমোডাইনামিক স্ট্যাটাস মেনটেন করছে, তার কোনোভাবে অক্সিজেনেশন আমরা ইমপ্রুভ করাতে পারছি না, সেক্ষেত্রে আমরা এই রিক্রুটমেন্ট ম্যানুভারটা করতে পারি। আমরা কোভিডের সময় প্রচুর পেশেন্টের করেছি, যে বোথ সাইডের লাং একদম হোয়াইট আউট ছিল, সেই সমস্ত পেশেন্টদের আমরা এই রিক্রুটমেন্ট ম্যানুভার করেছি এবং সাকসেসফুলি আমরা ইমপ্রুভ করাতে পেরেছিলাম। পরে হয়তো অন্য কোনো কারণের জন্য পেশেন্ট এক্সপায়ার করেছে বা সাকসেসফুলি এই জিনিসটা করা গেছিলো, যেখানে আমরা প্ল্যাটু প্রেশারটাকে নর্মাল রেঞ্জের মধ্যে আনতে পেরেছি, টাইডাল ভলিউমও আনতে পেরেছি। সো এই জিনিসটা আমরা করতে পেরেছি। আপনারাও চেষ্টা করুন, যেভাবে আমরা সেট আপগুলো এখানে দেখালাম, ট্র্যাডিশনাল সেট আপের বাইরেও কিছু সেট আপ আমরা যেগুলো করি, পেশেন্টের ডিম্যান্ডগুলোকে একটু দেখি, সেই জিনিসগুলো যদি করেন তাহলে পেশেন্টের অ্যাসিনক্রোনিও হবে না এবং পেশেন্ট ভেন্টিলেটরের সাথে অনেকটাই কমফোর্টেবল হবে। সো থ্যাংক ইউ। নেক্সট একটাই জিনিস, আচ্ছা, ওটা যখন আমাদের উইনিংয়ের ক্লাস হবে তখন বলবে, তারপরেও আমরা বলছি, আমরা পেশেন্টকে স্পন্টেনিয়াস মোডে দেব, দিয়ে রেসপিরেটরি রেট দেখব, পেশেন্ট জেনারেটেড যে রেসপিরেটরি রেট, সাপোজ আমার কাছে এসছে 30, তো রেসপিরেটরি সাইকেল টাইম কত গিয়ে দাঁড়াবে, 60/30, 2 সেকেন্ড। আরেকটা প্রত্যেকটা ভেন্টিলেটার এটা দেখায়, আপনারা দেখবেন স্পন্টেনিয়াস মোডে দেওয়ার পর TI/T টট ভ্যালু, ওকে, TI/T টট ভ্যালু সাপোজ এসছে 0.3 সেকেন্ড। জাস্ট এই RCT ইন্টু TI/T টট এই দুটোর মাল্টিপ্লিকেশন করে দিন, দুটো মাল্টিপ্লাই করলে যে ডিজিটটা আসবে, সাপোজ এই 2 এসছে ইন্টু 0.3, সো কত আসছে 0.6। এবং আমরা জানি যে ফিজিওলজিক্যাল রেসপিরেটরি রেট যেটা নট লেস দেন 0.5 এবং নট মোর দেন 1 সেকেন্ড, সো সেই রেঞ্জের মধ্যে এসে গেছে, আমরা এই সেট আপটা করতে পারি। যেখানে আমরা যদি গ্রাফের পিকচার দিয়ে দেখি, একটা যদি ফ্লোয়ের গ্রাফ আঁকি, তাহলে বুঝতে পারবেন এই যে অ্যাসিনক্রোনি হচ্ছে ভেন্টিলেটারের, ফ্লো গ্রাফ এঁকেছে এইভাবে, দেন এরকমভাবে আমরা একটা গ্রাফ দেখতে পাই, ডাবল পিকডওয়ালা গ্রাফ দেখতে পাই না অনেক সময়, দেখবেন আসলে ফ্লোটা তো ওঠার কথা ছিল এইভাবে। নর্মালি এই যে রেড কালারে যেটা দেখিয়েছি এটা আসার কথা ছিল,
ব্ল্যাক যেটা দেখিয়েছি এটা হচ্ছে ওই ডাবল পিকটের যে পিকচারটা, তার মানে যে ইন্সপিরেটরি টাইমটা আমি সেট করেছি সেটা ইনসাফিসিয়েন্ট ফর দিস পেশেন্ট, সেই জন্য সে একটাই যে ইন্সপিরেশনারি হাঙ্গারের ছবি দেখিয়েছে। এই জিনিসটাকে দেখেই আমাকে ইন্সপিরেটরি টাইমে সেট আপটা প্রপারলি করতে হবে, এবং তখনই আমরা সঙ্গে সঙ্গে পেশেন্টকে স্পন্টেনিয়াস মোডে দিয়ে দেবো। আর এই দুটো ভ্যালু জাস্ট ক্যালকুলেট করে তার ইন্সপিরেটরি টাইমটা আপনি সেট করে দিন, দেখবেন একদম প্রপারলি এই ফ্লোটা কমপ্লিট হচ্ছে, ইন্সপিরেশন এবং এক্সপ্রেশন প্রপারলি কমপ্লিট হচ্ছে। সো এটাই হচ্ছে, এটা অ্যাকচুয়ালি আমরা মানে কি বলবো, কোভিডের সময় থেকে এবং তার আগেও আমরা যতদিন এসেছি এখানে, আমাদের অ্যাকচুয়ালি এটা স্যারই শিখিয়েছেন যে এইভাবে আমরা ক্যালকুলেশন করে দেখেছি, পেশেন্টের এত ভালো সিঙ্ক্রোনাইজেশন হয়েছে উইথ ভেন্টিলেটার, মানে জাস্ট আনবিলিভেবল। মানে এখনও যদি আপনারা চান আমরা দেখাতে পারি, প্রচুর পেশেন্টের এরকমভাবে আমরা ইন্সপিরেটরি টাইম সেট করেছি, তাতে পেশেন্টের জন্য অনেক ভালো, অনেক বেশি বেনিফিশিয়াল হয়েছে। কোনো রকম সিডেশন, কোনো রকম কোনো প্যারালাইজার দিতে হয়নি, যার জন্য পেশেন্টগুলো ইনফ্যাক্ট ভেন্টিলেটারে থাকা অবস্থায় তারা তাদের ডিমান্ডগুলো হাতে লিখে জানাতে পেরেছে। পরে আমাদের কাছে ভিডিও হয়তো আছে, অনেকগুলো সেট করা ছিল, আমরা দেখিয়ে দেবো, অনেকগুলো ক্যামেরাতে আমরা তুলে রেখেছি, সেগুলো দেখিয়ে দেবো। একদম হাত খোলা অবস্থায়, কোনো রেস্টুরেন্ট নেই, পেশেন্ট বসে রয়েছে, লিখছে, চাইছে, এরকম বলেছে যে আমি চকলেট খেতে চাইছি বা এরকম কিছু পেশেন্ট ডিমান্ড করেছে লিখে লিখে। তো থ্যাংক ইউ সো মাচ। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা বলতে পারেন। এবং লাস্ট আমরা দেখিয়েছি ইটস নট দ্য মেশিন বাট দ্য ম্যান বিহাইন্ড হু কাউন্টস। অ্যাকচুয়ালি আমরা মেশিন তো এই সেট যদি আমরা করে দিই এবং প্রপার সেট যদি আমরা করি এরকম কাউন্ট করে করে, তবেই কিন্তু পেশেন্টের সাথে মেশিনের অ্যাডজাস্টমেন্টটা তৈরি হবে, সেটাই আমরা করি। থ্যাংক ইউ সো মাচ।